বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইতে যত রাজনৈতিক শক্তি মাঠে নেমেছিল প্রত্যেকেই তো মানে এই তো একটু আগে তো আমাদের আপনি বলছেন যে 70% না 70% এর টোটাল ভোট 70% কিন্তু কাস্টিং ভোটে 70%, কাস্টিং ভোটে 70%, ওইটা আমরা ওই বিদিত কেনা যায়, কিন্তু কাস্টিং ভোটে 2/3 বেশি লোক এটা পক্ষে ভোট দিয়েছে, প্লাস জুলাইয়ের পক্ষের সকল শক্তি এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে, এই প্রক্রিয়ায় সমর্থন দিয়েছে, এই প্রক্রিয়ায় সামান্য কিছু বিতর্ক। এখন সেইটাকে এসে একটি প্রাণবন্ত এবং কার্যকর বা আস্থাশীল জনগণের যে আস্থা আসবে যে সংসদে, সেই সংসদের প্রতি যদি জনগণের আস্থা না থাকে তাহলে 70 অনুচ্ছেদ অথবা আপনার জুলাই সনদ কখন আসবে? আগে তো আস্থা তৈরি করতে হবে। সেই জনগণের আস্থা কি এই সংসদে আছে অথবা না থাকলে করণীয় কি? আস্থা তৈরির প্রক্রিয়াই তো হচ্ছে আমার সংসদটা যাতে কার্যকর হয়, আমার সংসদটা যাতে যদি কার্যকর হয়, সংসদে যদি আমি এক্সিকিউটিভ ব্রাঞ্চকে, বিএনপির বক্তব্য সংসদ কার্যকর এবং না ওটা তো ওনারা বলবেনই, ওনার সরকারে আছে, কিন্তু আমি তো আপনারা দেখাইলাম সংসদে অনেকগুলো কাজ হওয়ার কথা, রাইট? একটা হচ্ছে প্রশ্নোত্তর হবে, যে যারা জনপ্রতিনিধি আছে তারা সরকার যারা মন্ত্রী আছে, এক্সিকিউটিভ হেড বিভিন্ন মন্ত্রণালয়ের, ওনাদেরকে প্রশ্ন করবেন, জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা করবেন। এই পার্টটুকু ঠিকই আছে, কিন্তু এখানে যে আইন প্রণয়ন, বাজেট প্রণয়ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা ফাংশন। সংসদীয় কমিটিগুলোকে অ্যাক্টিভ করা, সেখানে যদি 70 অনুচ্ছেদ না থাকতো সংসদ মিনিংফুল হতো। এখন তো মানে বিএনপি 200 জন আছে। আমি একটু আপনাকে সঙ্গে অ্যাড করি, আপনারা বলছেন বারবার 70 অনুচ্ছেদের কথা। 70 অনুচ্ছেদ যদি বাংলাদেশের সংবিধানে অথবা এই সংসদীয় রাজনীতিতে না থাকতো, 70 অনুচ্ছেদ যদি না থাকতো, তাহলে পরে কি এই সংসদ নিয়ন্ত্রণ করা খুব সহজ হতো বলে আপনার কাছে মনে হয়? সারা পৃথিবীতে যেমনি হচ্ছে আমাদের এখানে তেমনি হবে। আমরা তো ইউ আর নট রিইনভেন্টিং দ্য হুইল। আমরা তো এমন কিছু প্রস্তাব করছি না যেটা একদম মানে অন্য গ্রহ থেকে আসছে। আমাদের বাস্তবতায় এই মুহূর্তে যদি হয় এটা হর্স ট্রেডিং এর মতো, না ওইটা ভাই আমি বলি ভাই ওই হর্স ট্রেডিং এর মতো। আচ্ছা প্রিন্স ভাই, ওইটা মনে আছে বিএনপির ওই আমলে আপনার এই যে 30শে এপ্রিল না মে একটা ট্রাম্প কার্ড কথা আওয়ামী লীগের থেকে বলা হতো, জলিল সাহেবের নেতৃত্বে সেই ট্রাম্প কার্ড বাস্তবায়নের জন্য। আমি শেষ করে দিই ভাই, এই 70 অনুচ্ছেদের ভিত্তিতে তর্কটা তো আজকের না, বাংলাদেশের সংসদ যতদিন আছে ততদিনের। এবং এই যে প্রিন্স ভাই যে হর্স ট্রেডিং এর কথা বললেন, এইটাও তো অ্যাড্রেস করা হয়েছে জুলাই সনদে, এইটাও অ্যাড্রেস করা হয়েছে যে আপনারা হর্স ট্রেডিং এর ভয় পাচ্ছেন, ওকে কনফিডেন্স ভোট, যেটা ভোট অফ নো কনফিডেন্স, অর্থাৎ সরকারের উপর অনাস্থার যে ভোট, অনাস্থা ভোট ছাড়া, বাজেট বিল ছাড়া, অর্থ বিল যেটা সরকারের ফাংশন করার জন্য দরকার, এই দুইটা বিল বিএনপির আপত্তিতে, এই দুইটা বিল বাদ দিয়ে আমরা 70 অনুচ্ছেদটা অ্যাকসেপ্ট করার কথা বলেছি। হ্যাঁ, কিন্তু আমার মতে অর্থ বিল ওর মধ্যে থাকা উচিত। আপনার জনগণের উপর আমি এই বছর কত টাকা ট্যাক্স ধরবো, কে কত টাকা ট্যাক্স দিবে, এটা জনগণের প্রতিনিধিরা ঠিক করবেন, কোনো আমলারা ঠিক করবেন না। আই এম সরি টু সে, এখানে এই বাজেট নিয়ে যে প্রশ্নটা, হ্যাঁ খুবই চমৎকার সুলিখিত খসড়া, আপনারা এটা বুঝেন, পার্থক্যটা বুঝেন। সরকারের এক্সিকিউটিভ ব্রাঞ্চ যেটার হেড হচ্ছেন মিস্টার প্রাইম মিনিস্টার, এবং উনি হ্যাপেন্স টু বি মানে ওনার ডুয়েল রোল আছে, রাইট? উনি সংসদ সদস্য আবার প্রাইম মিনিস্টার, কিন্তু যেই মুহূর্তে উনি সংসদ সদস্য থেকে প্রাইম মিনিস্টার অর্থাৎ এক্সিকিউটিভ হেড হন, তখন ওই রোলটা ওনার প্রমিনেন্ট। উনি সরকারের নির্বাহী বিভাগের প্রধান হিসাবে জনগণের প্রতিনিধিদের সামনে একটা খসড়া উনি উপস্থাপন করছেন। দ্যাটস নট এ বাজেট। তো খসড়াটা ইজ গুড, আমি বলবো, আমাদের মারুফ ভাই যেটা বললেন, প্রিন্স ভাই যেটা বললেন, হ্যাঁ খসড়াটা অন্যান্য বারের চেয়ে একটু ব্যতিক্রম হয়েছে, এখানে প্রাইম মিনিস্টার অনেক ইনভলভমেন্ট ছিল, অন্যান্য সরকারগুলো তাই করে। খসড়াগুলো অনেক সময় সুলিখিত হয়, অনেক সময় খারাপ হয়, ভালো হয়, কিন্তু দ্যাটস নট দ্য হোল পয়েন্ট।
সংসদের উদ্দেশ্য হচ্ছে আপনি খসড়াটা যখন উপস্থাপন করবেন সংসদে এগুলো নিয়ে বিতর্ক হবে, আমি অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট আমি এখানে সংশোধনী আনবো, প্রস্তাব দিব, আপনি ভোট করবেন। ওটাটা ভোটিতে জনগণের নির্বাচিত সংসদ সদস্যরা বাজেটটা এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে পাশ করবেন। সুতরাং আমরা কিন্তু বাজেটের খসড়ার কন্টেন্ট নিয়ে কোনো করছি না, আমরা বলছি যে প্রক্রিয়াটা এখন গলদ আছে। এই যে বলছেন যে অনেক সময় লাগবে, আসবে, এগুলো তো ভাই গত 50 ইয়ার্স এর ডিবেট। কিন্তু এই সংসদের উপরে এই মানে প্রচলিত বা চলিত এখনকার যে বর্তমান সংসদ রয়েছে, এই সংসদকে যেটা 5 আগস্টের পরে যে সংসদ গঠিত হয়েছে, অর্থাৎ একটা হয়েছে জুলাই সনদ কেন্দ্রিক, সেটা একটা দিক, আবার জনগণ যেহেতু ভোট দিয়েছে তার মানে একটি কার্যকর সংসদ সদস্য তারা নির্বাচিত করেছেন। সেইখানে কেন আপনি বলছেন যে এখন এটা কার্যকর বা আস্থাশীল গণতন্ত্র অথবা আস্থাশীল সংসদ আমরা পাচ্ছি না? না না, আমি বলি না, আমি বলছি কার্যকর না। হ্যাঁ, আস্থার বিষয়টা তো আস্থা নিলাম, তারা কার্যকর না কেন বলছেন? কার্যকর না তো বললাম, কার্যকরের জন্য যে স্টেপগুলো আমরা নেওয়ার দরকার ছিল ওইগুলো তো আমরা নেই, সেই অনুযায়ী তারা নেয় না। এক আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এখানে ওই যে ভাই খুব সুন্দরভাবে বললেন, মারুফ ভাই, যে এমনভাবে আমাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে যে জুলাই সনদ আর জনগণের ইমিডিয়েট চাহিদাগুলো সাংঘর্ষিক। বিষয়টা তো তা না। আপনি ভাই গুম কমিশনের যে অধ্যাদেশ, ফার্স্ট টাইম আমরা মানে জাতিসংঘের গুম অধ্যাদেশ যেটা ছিল, কনভেনশন এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, ওটাতে স্বাক্ষর করা, কিন্তু আমরা কোনো আইন করি নাই এত বছর ধরে। আমাদের গত অন্তর্বর্তীকালীন সরকার একটা অধ্যাদেশ করলেন। এখন বিএনপির সামনে অপশন কি ছিল? যে ভাই, কারণ বিএনপি তো গুমের শিকার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গুমের শিকার। গুম একটা মানবতা বিরোধী অপরাধ। আপনি দেখেন সকল অপরাধের চেয়ে জঘন্যতর। কিন্তু আপনাদের এই স্টাডি কি ঠিক আছে? গুম কমিশন এবং বিচার বিভাগের যে আলাদা স্বাধীনতা না হয়, বিচার বিভাগ স্বাধীন না হয়ে যদি গুম কমিশনের এই মানে গুমের এই আইন প্রণয়ন করে, তাতে কি সেটা? আমার পয়েন্টটা আমি শেষ করি। আমার প্রশ্নটা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গুম অধ্যাদেশ মানে একটা আইন আর কি, যখন সংসদ থাকে কেন আমরা এটা বলি অধ্যাদেশ। তো এখন অধ্যাদেশটা বাংলাদেশে কার্যকর ছিল। আপনি যদি এটাকে ইমপ্রুভ করতে চাইতেন বিএনপি, তাহলে ওই অধ্যাদেশটা ল্যাপস হইতে না দিয়ে অধ্যাদেশটা কন্টিনিউ করতো। আপনি ওই যে উনি যেটা বললেন আমাদের প্রিন্স ভাই, যে আসুক, উনি এক মানে প্রথম অধিবেশন না হোক, দ্বিতীয় অধিবেশনে হোক, পরের অধিবেশনে হোক, সংসদে নিয়ে আনতেন। কিন্তু আপনি পুরো বিষয়টাকে ল্যাপস করে দেন, তার মানে আপনার কমিটমেন্ট নিয়ে আমার সন্দেহ। ধন্যবাদ।